এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অলোকের সান্যালের হাত থেকে উনাকে বাঁচানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে মেঘলা। উনি নিশ্চয়ই অর্ণববাবুকে দিয়ে খুনের দায় স্বীকার করিয়ে চুপচাপ বসে নেই। উনি নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করেছেন। উনি যা খুশি তাই প্ল্যান করে যাক, আমাদের শুধু পিসু দাদুকে দিয়ে ওনার বয়ানটা বদলাতে হবে। আর যখন কেসটা কোর্টে উঠবে তখন লড়াই করার আমরা সময় পাবো, সেই সময়তেই আমাদের প্ল্যানটা করে নিতে হবে। কি করে বয়ান বদল করবো মেঘলা? দাদা চাপে পড়ে আমি তো পুলিশের সামনে গল গল করে সব সত্যিটা বলে ফেলেছি। ওরা আমাকে দিয়ে বয়ানে সাইন করিয়ে নিয়ে গেছে, আর সেটা যদি কোর্টে দেখায় তাহলেই তো আমি শেষ। এখন যদি আমি আমার বয়ান পাল্টাই তাহলে কি সেটা আর কোর্টে গ্রাহ্য হবে? হবে, অবশ্যই হবে। থানায় দেওয়া বয়ান কিন্তু কোর্টে গ্রাহ্য হয় না। আপনি চাইলেই আপনার বয়ান বদলাতে পারেন। আপনি বলতেই পারেন পুলিশ তখন চাপ দিয়ে আপনাকে সেই বয়ান দিতে বাধ্য করেছিল। তাহলে এখনো আমার বাঁচার আশা আছে বলছেন? না পিসু দাদু, বাঁচার আশা নয়, শাস্তি কমে যাওয়ার আশা আছে। গুলিটা আপনিই চালিয়েছেন, তাই শাস্তি আপনার প্রাপ্য। কিন্তু শুধু আপনার একা নয়, তার সাথে সাথে অলোকের সান্যালেরও শাস্তি প্রাপ্য, এই আশা এখনো রয়েছে। হ্যাঁ আছে, তবে তার জন্য আপনি এখন আমাদের যে কথাগুলো বললেন সেটা কোর্টে প্রমাণ করতে হবে। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ ম্যাডাম, কিন্তু আজকের মতন আপনার সময় যে এখানেই শেষ। এর বেশি সময় যদি আজকে আপনাকে অ্যালাউ করি তাহলে সেটা আইন বিরুদ্ধ হয়ে যাবে না? আর আইনটা তো আপনি খুব ভালো জানেন, তাই আপনাকে একবার মনে করিয়ে দিলাম। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও অর্ণববাবুকে নিয়ে যাও লকআপে। আমার মক্কেলকে কোর্টে কবে প্রডিউস করবে? কারণ একজন খুনের অভিযুক্তকে তো এতদিন লকআপে রাখা যায় না। এই কথাটা আপনি জানেন নিশ্চয়ই। জানি, অবশ্যই জানি ম্যাডাম। আপনার মতন আইন নিয়ে এত পড়াশোনা না করলেও পুলিশে চাকরি পেতে গিয়ে অল্প একটু পড়াশোনা আমাকে করতে হয়েছে। তো মুশকিল কি হয়েছে, ওনাকে অ্যারেস্ট করার পরের দিনই আমরা কোর্টে প্রডিউস করতাম, কিন্তু মাঝখানে শনিবার রোববার পড়ে গেল। কোর্ট তো শনিবার রোববার বন্ধ থাকে, আমার ইচ্ছে থাকলেও কোর্ট খুলবে না। আগামীকাল কোর্ট খুলবে, আগামীকাল ওনাকে সব নিয়ম মেনে আমরা কোর্টে প্রডিউস করব। সেইখানে হবে আপনার সঙ্গে আবার আমাদের দেখা। আর আজকের জন্য নমস্কার। আসলে আজকে আমার সারাদিন তো কোনো কাজ নেই, গাড়িটা বসেই থাকবে, তাই ভাবছিলাম যে গাড়িটা পাঠিয়ে দিই। মেঘলা তো ওর প্রফেসরের কাছে গেছে, তো সেখান থেকে গাড়িটা ওকে বাড়িতে নিয়ে আসতে পারবে, ওর একটু সুবিধা হবে। তা বৌমা, তুমি ওকে কোথায় ছেড়েছো? গল্ফ গ্রিনের ভেতরে একটা গলিতে একটা বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলাম। বাবা, আমার তো অ্যাড্রেসটা এক্স্যাক্টলি খেয়াল নেই, তবে হ্যাঁ ওর প্রফেসরের নামটা আমার খেয়াল আছে। আমি নেম প্লেটটা দেখেছিলাম, কুহেলি দত্ত। বাবা, আমি কি মেঘলাকে একবার ফোন করে প্রপার অ্যাড্রেসটা জেনে নেব? না না না, তার কোনো দরকার নেই, আমি দেখে নিচ্ছি। রাখছি রাখছি। হ্যাঁ, কি বললেন মধুশ্রী ম্যাডাম? এবার বুঝতে পারছি, বোরখা পরা মহিলার কেউ নয়, ওটা হচ্ছে মেঘলা। মধুশ্রী ওকেই কুহেলি দত্তের বাড়ির সামনে নামিয়েছিল। কি বলছেন কি স্যার? তাহলে তো সর্বনাশ, কালই তো অর্ণব স্যারের কেসটা কোর্টে উঠবে। ওই লয়ার ম্যাডাম যদি ওনাকে দিয়ে কিছু বলিয়ে নেন তাহলে তো মুশকিল। বলিয়ে নিক, আমি দেখে নিচ্ছি। আরে কোর্ট প্রমাণ চায়, যা ইচ্ছে বললেই তো হবে না, কোর্ট প্রমাণ চাইবে। আর আমার বিরুদ্ধে অর্ণবের হাতে কোনো প্রমাণ নেই, ও যাই বলুক না কেন, কোর্ট ওর কথা বিশ্বাস করবে না।
একটা কথা জানো তো, কোথায় বলে যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। আজ তোমার অফিসের প্রথম দিন, তাই কাজকর্ম নিয়ে বিশেষ কোনো কথা বলবো না। অফিসের পরিবেশ দেখো, সবার সাথে কথা বলো। আচ্ছা, তোমাকে তো পুরো অফিসটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো সেটা বললে না তো? অফিসটা তো দারুণ, কিন্তু কাজকর্ম নিয়ে কিছু বলতে পারবো না। কেন আমি নিজেই বুঝতে পারিনি, ডিটেলসে পুরো বিষয়টাকে জানতে হবে। অফিস পুরো ঝাড়া চকচকে কর্পোরেট প্যাটার্ন, যেরকম আমরা সিনেমায় দেখতাম সেরকম। যত ভেতরে ঢুকবে তত ভালো লাগবে। দেখো, কাজ করতে করতেই তো অভিজ্ঞতা হয়। আমি যখন এই অফিসে ঢুকেছিলাম আমার তো কোনো অভিজ্ঞতাই ছিল না। তুমিও আস্তে আস্তে শিখে যাবে, বুঝতে পারলে? তুমি তো আগামীর ভবিষ্যৎ। শোনো, এরপর একদিন তোমাকে আমি ফ্যাক্টরিটা দেখিয়ে দেবো। মানে এই ফ্যাক্টরি সাইটে তো কিংসুক থাকে, ওকে বলবো ফ্যাক্টরিটা ভিজিট করিয়ে দিতে। শোনো, আমার একটা কাজ আছে, আমি কিছুক্ষণ পরেই চলে আসবো। তুমি অফিসের সবার সাথে কথা বলো, দেখো যে আমাদের কাজের প্রসেস কেমন হয়। আমি ঠিক সময় মতো চলে আসবো। মে আই কাম ইন প্লিজ? তোর আবার কিসের পারমিশন দরকার? না না, এই কথা বললে হবে না। এখন তোমাদের অফিসে নতুন বস এসে গেছে, তার একটা পারমিশন নেব না? পারমিশন নিয়েছিস, ভালো করছিস। তুই বরং ওকে কোম্পানি দে। প্রথম দিনই ওকে অফিসে ছেড়ে যেতে কেমন জানি লাগছিল, তুই এসে সমস্যার সমাধান করে দিলি। না না আশিস কাকু, শুধু কিন্তু এই একটা সমস্যা নয়, হ্যাঁ, আমি তোমাদের আরো আরেকটা সমস্যারও সমাধান করে ফেলেছি, যদিও তোমরা সেটা এখনো কেউ ধরতেই পারোনি। কি সমস্যা? রেখা, দেখছি তুমি তো সমস্যা সমাধান কেন্দ্র হয়ে উঠেছো। হতে হয় মিস্টার, না হলে পিছিয়ে পড়তে হয়, বুঝলে? যাকে আসল কথাটায় আসি, তুমি তো হুড়মুড় করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলে। দুপুরে খাবেটা কি শুনি? ও নিশ্চয়ই বাইরের থেকে খাবার আনিয়ে খাওয়ার প্ল্যান আছে। সেটি কিন্তু হচ্ছে না বস। হ্যাঁ, তুমি কিছুদিন আগেই হসপিটাল থেকে বাড়ি ফিরেছো, এখন বাইরের খাবার খাওয়া তোমার জন্য একদম ঠিক নয়। আমি তোমার জন্য বাড়ির থেকে লাঞ্চ নিয়ে এসেছি। এবার বলো তো, কি হলাম তো আমি সমাধান সূত্র? সমাধান বলে সমাধান, একে বলে আলটিমেট সমাধান। তোরা কথা বল, আমি আসি। আমাকে দেখে তুমি খুশি হওনি ইভান? কি হলো ইভান, তোমার মুখের এরকম 12টা বেজে গেল কেন? আমি আশায় তুমি বুঝি খুশি হওনি? রেখা, আমার খুশি হওয়া বা না খুশি হওয়ার কথা আসছে কোথা থেকে? আর আমার মনে হয় না অফিসে তুমি প্রথমবার আসছো, তাই না? না, এর আগেও এসেছি, তবে সেই আশা আর আজ আসার ভেতর কিন্তু অনেক তফাৎ আছে। আজ আমি এসেছি তোমার জন্য ইভান, শুধু তোমার জন্য। তাই আমি আশাতে তুমি খুশি হয়েছো না অখুশি হয়েছো সেটা জানাটা জরুরি। হ্যাঁ, তুমি তো বললে যে তুমি কষ্ট করে আমার জন্য লাঞ্চ এনেছো, কিন্তু রাইকে সেটার কোনো প্রয়োজন ছিল না, কারণ এখন আমি সম্পূর্ণভাবে ফিট। আর একদিন বাইরের খাবার খেলে আমার কিছু হতো না। হতো কি হতো না সেটা পরের কথা, তুমি বাইরের খাবার খাবে না সেটাই হচ্ছে আসল কথা। আর আমি থাকতে তুমি বাইরের খাবার খেতে যাবেই বা কেন? তাছাড়া এখানে আসার পেছনে আমার একটা উদ্দেশ্যও ছিল। কিসের উদ্দেশ্য শুনি? আরে বাবা, আমাকে দেখতে হবে না প্রথম দিন অফিসে এসে তুমি ঠিক মতন কাজ করছো কি করছো না? ফাঁকি দিলেই কিন্তু আমি তোমার নামে নালিশ করে দেবো বলে দিলাম। করো করো, কিন্তু আমি কাজটা শেখার পরে। এখন আমি কাজটা করছি না, আমি কাজটা আগে শিখবো, নলেজ গ্যাদার করব, তারপরে কাজটা করব। তখন যদি কাজের মধ্যে কোনো ত্রুটি বা খামতি পাও, ডেফিনেটলি নালিশ করো। ও ফিভান, সব ব্যাপারগুলো তুমি এত সিরিয়াসলি নাও না, কি বলবো তোমাকে। আমি তো তোমার সাথে জাস্ট মজা করছিলাম ইভান। ছাড়ো, এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। তুমি চটপট চলে এসো, আমি তোমার জন্য লাঞ্চ সার্ভ করে দিচ্ছি।
বলছি রাইকা, তুমি কষ্ট করে আমার জন্য লাঞ্চটা নিয়ে এসেছো, আবার কষ্ট করে সার্ভ কেন করবে? আমি নিজে সার্ভ করে নেবো। অবশ্যই করতে হবে, আর তুমি বললেই আমি শুনবো নাকি? রাইকা, আর শোনো, এত দূর থেকে আমি তোমার জন্য লাঞ্চ বয়ে বয়ে নিয়ে এসেছি, আর তোমাকে না খাইয়ে চলে যাব? সিনেমায় দেখোনি হিরোইনরা কি সুন্দর হিরোদের জন্য একদম সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করে, আবার মাঝে মাঝে তো নিজের হাতে খাইয়েও দেয়। উফ, কি দারুণ রোমান্টিক লাগে আমার এগুলো। বলছি রাইকা, এগুলোর কোনো প্রয়োজন নেই, মানে এগুলো আবার কেন? আর কোনো কথা নয় মিস্টার, চলো। তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে, আদরের টানে এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারা। নিন, শুরু করুন। কি মিস্টার, এরকম হাত গুটিয়ে বসে থাকবেন? আমি খাইয়ে দেবো? না, আমি খেয়ে নেবো, শুরুতে এদিকে কেউ হাত বাড়ায় নাকি? তুমি কিচ্ছু জানো না ইভান। দাঁড়াও, আমি তোমাকে বলে দিচ্ছি কোন আইটেমের পর কোন আইটেমটা তোমায় খেতে হবে। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে, আদরের টানে এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারা। নাও, তুমি খাওয়া শুরু করো, আমি ততক্ষণে তোমার জন্য একটা রিলস বানিয়ে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দিন অফিসে ইভান সান্যালের কিরকম কাটছে। এই হলো ইভান সান্যালের অফিস চেম্বার, আর এই চেয়ারে বসেই উনি এরপর থেকে বড় বড় ডিসিশন নেবেন। সরি ইভান, আপাতত উনি লাঞ্চ করছেন, আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন। আমি হলাম রাইকা রায়, আমি নিজের হাতে ইভান সান্যালের জন্য লাঞ্চ তৈরি করে নিয়ে এসেছি। এখন সেই লাঞ্চটা খেয়ে উনি কি কমপ্লিমেন্ট দেন সেটাও নিশ্চয়ই আপনারা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। ফিরে ফিরে আসি তোর শরীরে, মন গভীরে ভেজে কুয়াশাতে আলতো ছোঁয়াতে। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেখেয়ালে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে, আদরের টানে এই মন ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারা। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো।
করে আমার দিকে তাকিয়ে কি দেখছো শুনি? ইভান, এই ইভান। হ্যাঁ 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 মেঘলা বল। আমি মেঘলা নই স্যার, আমি রাইকা। আর এখানে মেঘলা এলো কোথা থেকে? বাই দ্য ওয়ে, তোমার জন্য লাঞ্চ মেঘলা নয় রাইকা নিয়ে এসেছে। হ্যাঁ সরি, আসলে আমি অন্যটা কিছু ভাবছিলাম, তাই বলে ফেললাম। আমি বলছি যে তুমি তো বাড়ির থেকে এলে লাঞ্চটা নিয়ে, তো তুমি যখন বাড়ির থেকে বেরোলে তখন কি মেঘলা ফিরে এসেছিল? মেঘলা কই না তো, মেঘলা তো তখনও ফেরেনি। কেন বলো তো ইভান? না কিছু না, এক মিনিট। আরে কোথায় চললে? খাওয়াটা তো আগে কমপ্লিট করো। কি হলো ইভান, খাওয়া ছেড়ে উঠলে কেন? পরে ফোন করবে। কাকে এত ফোন করছো আর্জেন্টলি? মেঘলা ফোন সুইচড অফ, ফোন পাওয়া যাচ্ছে না। পরে করে নিও, আগে চলো খাওয়াটা কমপ্লিট করবে। এভাবে খাওয়া ছেড়ে উঠতে নেই ইভান, চলো। সরি রাইকা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে যেতে হবে। প্লিজ এক্সকিউজ মি, প্লিজ। কোনো মানে হয়? সবটা কি সুন্দর চলছিল, মাঝখান থেকে মেঘলার নাম আসতে ইভান কিরকম বদলে গেল। সব দোষ হচ্ছে ওই মেয়েটার। দূরের থেকেও সারাক্ষণ আমার আর ইভানের মাঝখানে ঢোকার চেষ্টা করে যাচ্ছে। ঠিক আছে, আর কিছুদিন অপেক্ষা করো মেঘলা। আমি তোমার আর ইভানের মাঝখানে এমন একটা দেয়াল তৈরি করব যে হাজার চেষ্টা করলেও তুমি সেটা ডিঙিয়ে আমাদের মাঝখানে ঢুকতে পারবে না। এটা হলো রাইকা রায়ের প্রমিস। ইভান, বাবা হঠাৎ আমাদের এভাবে ডেকে পাঠালে, নতুন কোনো ঘটনা ঘটেছে নাকি? মানে আসলে না, আমরা একটু ভয় থাকি, হঠাৎ কি জানি কি ঘটে যায় আর কি। হ্যাঁ ঘটেছে, আর তাই তোমাদের ডেকে পাঠিয়েছি। আসলে আমাদের পরিবারটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে এমন একটা ঘটনা ঘটেছে, মানে তোমরা সবাই কাজ থেকে ফিরেছো, তোমাদের বিশ্রাম নেওয়ার সময়, তাও তোমাদের ডাকলাম, মানে না ডেকে উপায় ছিল না। দাদু বিশ্রাম পরে হবে, মানে কাকাইয়ের মতন আমারও কিন্তু টেনশন হচ্ছে। বলবে তো কি হয়েছে? টেনশন করার মতোই ঘটনা। তোমরা তো জানো যে তোদের পিসে দাদু মানে অর্ণব কি কারণে পুলিশের কাছে আছে। শুধু তোমার উপর অ্যাটাক নয়, তোমার মাকে খুন করার দায়ও স্বীকার করে নিয়েছে। আর শুধু তোমার মাই নয়, এখন আমার মনে হচ্ছে যে তোমার বাবা মানে ওমের মৃত্যুর জন্যও এই অর্ণব দায়ী। তাই আমি তোমাদের তিনজনকে ডেকে পাঠিয়েছি, এটা জানার জন্য যে এরকম একটা জঘন্য অপরাধ যে করেছে, তোমরা নিশ্চয়ই চাও যে সেই অপরাধী শাস্তি পাক। অবশ্যই চাই দাদু। যে মানুষটা আমার মাকে খুন করেছে, যে মানুষটার জন্য সারা জীবন আমি আমার মাকে কাছে পাইনি, তার শাস্তি চাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ বাবা, পিসেমশাই আমাদের পরিবারের একজন সদস্য, এটা ঠিকই, কিন্তু উনি যে কাজটা করেছেন সেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আমিও চাই বাবা অপরাধীর উপযুক্ত শাস্তি হোক। বাবা আমার আলাদা করে কিছু বলার নেই। আমার দাদা বৌদির মৃত্যুর পেছনে যারই হাত থাকুক না কেন, আমি চাই তার শাস্তি হোক। তুমি এই কথা বলার জন্য আমাদেরকে আলাদা ডেকে আনলে কেন? আমাদের সবার মতই তো এক, এর মধ্যে তো কোনো দ্বিমত নেই। আচ্ছা, অবশ্যই আছে, আর সেই জন্যেই তোমাদের ডেকে পাঠালাম। তোমরা এই বিষয়ে একমত হলেও আমার মনে হচ্ছে যে আমাদের পরিবারের একজন এই ব্যাপারে তোমাদের সঙ্গে একমত নয়। দাদু তুমি কি বলছো একটু মানে ক্লিয়ারলি বলবে? পুরো বিষয়টা না আমার বুঝতে পারি, আমি ঠিক বুঝতে পারছি না। কে একমত নয়, কে কি করছে, কি হয়েছিল বলবে ক্লিয়ারলি প্লিজ। বলছি সবই বলছি। দেখো, অর্ণব পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে, তো অপরাধী, আর আমিও চাই যে অপরাধী শাস্তি পাক। আর সেই জন্যই আমি
অর্ণবের জন্য কোনো উকিল ঠিক করিনি, কারণ ওর জন্য উকিল ঠিক করা মানে হচ্ছে যে অপরাধীর পাশে দাঁড়ানো। এক্স্যাক্টলি, আপনি তো এই কথাটা সেদিন পিসিমণিকে সবার সামনেই বললেন। মানে আমরা তো অনেকেই সেখানে ছিলাম। বলেছিলাম, আর তোমরা বোধহয় সে কথা মেনেও নিয়েছিলে, কিন্তু মেঘলা বোধহয় মানতে পারে। মেঘলা মেঘলা মানতে পারেনি মানে? মেঘলা কি করেছে? এখনো পুরোটা জানি না, তবে যতটা জানি ততটাই বলছি। আজকে একজন বোরখা পরা মহিলা একজন উকিলকে নিয়ে থানায় গিয়ে অর্ণবের সঙ্গে দেখা করেছে এবং সেই উকিল অর্ণবের কেসটা হাতে নিয়েছে। ঈশান লয়ার পেয়ে গেছে? তাহলে নিশ্চয়ই কিংসুক বা বিতানকেও ঠিক করেছে। দাদা আমি বুঝতে পারছি না যে মানে এই পুরো বিষয়টার সঙ্গে মেঘলার যোগসূত্র কোথায়? এখানেই তো রহস্য দাদু ভাই। কিংসুক, বিতান, মহুয়া কেউ উকিল অ্যাপয়েন্ট করলো না, উকিল অ্যাপয়েন্ট করলো ওই বোরখা পরা মহিলা।